হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব রেলওয়ে গ্রুপ ডি সায়েন্স ক্লাসের ফিজিক্সের 3 নম্বর ক্লাস। গত দুটো ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ফিজিক্সের দুখানা ক্লাস করে ফেলেছি। প্রথমটা ইউনিট মেজারমেন্ট এবং দ্বিতীয়টা লিভার সম্পর্কিত। ঠিক আছে, তো আজকে আমরা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ফিজিক্সে রয়েছে, সেটা হলো মহাকর্ষ বাংলাতে, এবং যেখানে আমরা ইংরেজিতে বলে থাকি যাকে গ্র্যাভিটেশন। তো এখান থেকেও কিছু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে এবং তোমাদের কিন্তু এই রেল পরীক্ষার জন্য বেস কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে। তো সেই জন্য আমরা সম্পূর্ণ থিওরি প্লাস এমসিকিউ ক্লাস কিন্তু করাচ্ছি। শুধুমাত্র এমসিকিউ করে কিন্তু ছেড়ে দিতে পারতাম, কিন্তু এমসিকিউ হয়তো গুটিগত করলাম, 30টা করলাম, কিন্তু তার মধ্যে থেকে যদি না আসে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো সেই জন্য তোমাদের আগে বেসটা ক্লিয়ার করা দরকার, অর্থাৎ থিওরিটা যদি একদম পরিষ্কারভাবে থাকে তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ কিন্তু আটকাবে না। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের 3 নম্বর ফিজিক্সের ক্লাসে কি কি থিওরি এবং এমসিকিউ রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই দেখো কি বলছে, মোট 4টি ফান্ডামেন্টাল বল রয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল ফোর্স। ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে কতগুলো? 4টি। সেই 4টে ফান্ডামেন্টাল ফোর্স কি কি দেখো। প্রথমে রয়েছে মহাকর্ষ বল, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরে রয়েছে নিউক্লিয়ার বল, নিউক্লিয়ার ফোর্স। এবং দেখো এই নিউক্লিয়ার বল বা নিউক্লিয়ার ফোর্স সব থেকে শক্তিশালী বল। মহাকর্ষের থেকে প্রায় 10⁻38, এটা হবে 10⁻38 গুণ বেশি। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে নিউক্লিয়ার বল 10⁻38 গুণ বেশি। এবং 3 নম্বর দেখো ইলেকট্রোস্ট্যাটিক বল, যেটি মহাকর্ষের থেকে 10⁻36 গুণ বেশি, অর্থাৎ এগুলো 10-এর মাথায় 36। ওকে, তো নিউক্লিয়ার বল মহাকর্ষের থেকে 10⁻38 গুণ বেশি, এবং ইলেকট্রোস্ট্যাটিক বল এটা মহাকর্ষ বা গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে 10⁻36 গুণ বেশি। এবং 4 নম্বর দেখো চৌম্বকীয় বল বা ম্যাগনেটিক ফোর্স। তো এই 4টে মোট ফান্ডামেন্টাল বল বা ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে। তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম। নেক্সট দেখব মহাকর্ষ বা গ্র্যাভিটেশনের ব্যাপারে আমরা ডিটেলসে দেখব। নিউটন এই মহাকর্ষের সূত্র দিয়ে গিয়েছিলেন, তো সেই নিউটনের মহাকর্ষ সূত্র আমরা দেখব। দেখো, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে নিজেদের ভর কেন্দ্রগামী সরল রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যেকার দূরত্বের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। কি বলছে? মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে নিজেদের ভর কেন্দ্রগামী সরল রেখা বরাবর আকর্ষণ করে থাকে, এবং এই আকর্ষণ বলটা কি? বস্তুকণা দুটির ভরের গুণফল, তাদের সমানুপাতিক এবং মধ্যেকার দূরত্বের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তো এই যে কথাটা আমরা পড়লাম, এটার গাণিতিক রূপ দেখো, দুটো বস্তুকণা, একটা m1 ভর বিশিষ্ট এবং আর একটা m2 ভর বিশিষ্ট, একটা ছোট এবং একটা বড়, এবং তাদের মধ্যেকার দূরত্ব দেখো r। ওকে, মধ্যেকার দূরত্ব এটা হচ্ছে ডিস্ট্যান্স এই দুটো ভরের মধ্যে। দেখো মহাকর্ষ বল F, আমরা কি দেখলাম যে F প্রপোর্শনাল টু, সমানুপাতিক কাদের দুটোর? এই বস্তু দুটোর ভরের গুণফলের। দেখো F সমানুপাতিক m1 m2, এবং কিসের সাথে ব্যস্তানুপাতিক? তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো এখানে করেছি কি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে F আবার প্রপোর্শনাল টু 1/r²। তো এটাকে একসাথে লিখলে হবে F প্রপোর্শনাল টু m1 m2/r²। ওকে, এবং এই প্রপোর্শনালটা তুললে একটা ধ্রুবক আসবে যেটি g হিসাবে লেখা থাকে, এবং এইটাই কিন্তু মেনলি আমাদের দরকার। F ইকুয়াল টু g m1 m2/r²। দেখো এখানে জিটা কি? জিটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক হলো জি, এবং জি এর মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু বহুবার এসে থাকে। এই সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্টের মান দেখো 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, এবং এটা হলো এসআই পদ্ধতিতে।
এবং মহাকর্ষীয় ধ্রুবকের একই ডাটা শুধু হয়ে যাবে 6.67 × 10⁸ ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2, এটা সিজিএস পদ্ধতিতে। ওকে, এবং জি এর মাত্রা বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা দেখো m টু দি পাওয়ার -1, l টু দি পাওয়ার 3 এবং t টু দি পাওয়ার -2 VVI। এই চারটে তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট দেখবো অভিকর্ষজ ত্বরণ। দেখো, অভিকর্ষজ বলের জন্য পৃথিবীতে বা পৃথিবীর কাছাকাছি কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। ওকে, অর্থাৎ অভিকর্ষজ বল পৃথিবীর সমস্ত বস্তুকে কিন্তু তার অভিকর্ষণ ত্বরণ বলের মাধ্যমে নিজের দিকে টানছে, এবং সেই টানের জন্য কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় সেই ত্বরণটাকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এটি ছোট হাতে জি দিয়ে সূচিত করা হয় বা চিহ্নিত করা হয়। বড় হাতের জি কিন্তু দেখো, বড় হাতের জি হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর ছোট হাতের জি হলো অভিকর্ষজ ত্বরণ। ওকে, তো দেখো ছোট হাতের জি এর গাণিতিক রূপ দেখো, ছোট হাতের জি ইকুয়াল টু বড় হাতের জি এবং এম বাই আর স্কোয়ার, যেখানে বড় হাতের এমটা হলো পৃথিবীর ভর, বড় হাতের আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, এবং এখানে আর এর মান কত 6400 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার, এবং যেখানে জি এর মান আমরা জাস্ট আগের পেজেই দেখলাম 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। ওকে, এবার দেখো আমরা এই অভিকর্ষজ ত্বরণ বা জি এর মানগুলো একবার দেখে নেব। জি এর মান এসআই পদ্ধতিতে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ, বহুবার প্রশ্নটি পরীক্ষায় এসেছে যে এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ বা জি এর মান কত, তখন সঠিক উত্তর হয়ে যাবে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার সিজিএস পদ্ধতিতে জাস্ট 100 গুণ হয়ে যাবে, মিটারের থেকে হয়ে যাবে সেমি, এবং এটা 9.81 থেকে হয়ে যাবে 981। তো সিজিএস পদ্ধতিতে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার জি এর মান, এবং এফপিএস পদ্ধতিতে দেখো 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার, 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার হলো অভিকর্ষজ ত্বরণের মান। এই তিনটেই গুরুত্বপূর্ণ। এবং জি এর মাত্রা দেখো, অভিকর্ষজ ত্বরণের মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2, বা অনেক সময় এইরকম ভাবে লেখা থাকে m0 এল টি টু দি পাওয়ার -2। দেখো এম এর মাথায় 0, অর্থাৎ এম কিন্তু কিছু নেই, ওই জন্য শুধুমাত্র এল টি টু দি পাওয়ার -2 দিতে পারে, বা অনেক সময় m0 এল টি টু দি পাওয়ার -2 দিতে পারে। তারপর দেখাটা গুরুত্বপূর্ণ তথ্য, চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের মানের 1/6 গুণ, অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ আমাদের পৃথিবীর থেকে অনেক কম, এবং সেটা কত 1/6 গুণ। মানে আমাদের এখানে যদি কোনো ব্যক্তির ওজন পৃথিবীতে 36 কিলো হয়, তো চাঁদে হবে তার ওজন 36/6, অর্থাৎ 6 কেজি। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব কেপলারের সূত্রাবলী, খুবই গুরুত্বপূর্ণ। কেপলারের সূত্রাবলীগুলো দেখব। গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলি হলো নিচের তিনটে। বিজ্ঞানী কেপলার গ্রহ এবং উপগ্রহের গতি নিয়ে তিনটে সূত্র দিয়ে গিয়েছিলেন। তো সেই তিনটে সূত্র কি কি দেখো, সূর্যকে ফোকাসে রেখে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র দেখো, সূর্য ও গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, খুবই গুরুত্বপূর্ণ। আরো একবার বলছি, সূর্য ও গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এবং 3 নম্বর সূত্রটা সব থেকে গুরুত্বপূর্ণ, গ্রহগুলির পর্যায়কালের বর্গ ওই গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক হয়ে থাকে। আরো একবার বলছি, কোনো একটা গ্রহ যে সময়ে একটা সূর্যকে অতিক্রম করছে, সেই পর্যায়কালের বর্গ ওই গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক। দেখো এখানে লেখা রয়েছে, টি হচ্ছে পর্যায়কাল, তার স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, আর হচ্ছে সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব, এবং তার ত্রিঘাত অর্থাৎ আর কিউব। এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, কেপলারের তৃতীয় সূত্রের গাণিতিক রূপটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা কেপলারের সূত্রাবলী থেকে জানলাম। নেক্সট দেখব
কৃত্রিম উপগ্রহর ব্যাপারে। কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট। দেখো, চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, অর্থাৎ চাঁদ কিন্তু কৃত্রিম নয়, চাঁদ হলো একদম পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। কৃত্রিম উপগ্রহগুলি গ্রহের চারিদিকে পরিভ্রমণ করে, অর্থাৎ চাঁদ যেমন আমাদের পৃথিবীর চারিদিকে ঘুরছে, সেটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, সেরকম কৃত্রিম উপগ্রহ আমাদের পৃথিবী থেকে প্রেরণ করা হয়, সেগুলোও কিন্তু আমাদের পৃথিবীর চারিদিকেই পরিভ্রমণ করে। এর জন্য যে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয় তা হলো মহাকর্ষ বল থেকে আসে। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা, অর্থাৎ কৃত্রিম উপগ্রহগুলো যে গ্রহের চারিদিকে ঘুরবে তার জন্য যে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয় তা কিন্তু সেই গ্রহের মহাকর্ষ বল থেকে আসে। এবং গ্রহগুলির কক্ষীয় বেগের রাশিমালাটা দেখো নিচে দেয়া হলো। V0 অর্থাৎ এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগের রাশিমালা। V0 √gm/r+h, যেখানে কোনটা কি এগুলো পাশে দেওয়া রয়েছে। দেখো, h হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এই নিচের hটা হলো কি ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। g সমান আমরা একটু আগে দেখলাম অভিকর্ষজ ত্বরণ, এবং বড় হাতের r এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই তিনটে জানলাম। এবার আমরা দেখব আমাদের যে এই কৃত্রিম উপগ্রহ প্রেরণ করতে যে কক্ষীয় বেগ বা মুক্তি বেগ দরকার সেটা দেখো। সেটা হলো পৃথিবীর কাছাকাছি উপগ্রহের ক্ষেত্রে যেগুলো খুবই কাছাকাছি রয়েছে সেটা কিন্তু এইচ এর থেকে, অর্থাৎ এই যে উচ্চতা থেকে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু খুবই ব্যাসার্ধ বেশি হয়। এবং আমাদের পৃথিবীর যে ভি রয়েছে অর্থাৎ এটাকে বলা হয় মুক্তিবেগ। ঠিক আছে, সরি, এটা মুক্তিবেগ নয়, এটা হচ্ছে কক্ষীয় বেগ। ঠিক আছে, অরবিটাল স্পিড। তো এটা হলো 7.9 কিলোমিটার পার সেকেন্ড বা 8 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট আমরা দেখব ভূসমলয় উপগ্রহ। ভূসমলয় উপগ্রহ বলতে আমরা বুঝি জিও স্টেশনারি স্যাটেলাইট। এটাকে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট বা জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইটও বলে থাকি। দেখো, এটি পৃথিবীর নিরক্ষীয় তলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় একটি নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষায় আসে যে ভূসমলয় উপগ্রহ বা জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট কত কিলোমিটার উচ্চতায় থাকে, সেটা হবে 36,000 কিলোমিটার উচ্চতায় নিরক্ষরেখার ওপরে। এবং ইহার কক্ষীয় বেগ অর্থাৎ অরবিটাল স্পিড কত, সেটা হলো 3.1 কিলোমিটার পার সেকেন্ড, এবং পর্যায়কাল হলো একদম পৃথিবীর সঙ্গে সমান 24 ঘন্টা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। ইহার কক্ষীয় বেগ দেখো 3.1 কিলোমিটার পার সেকেন্ড এবং পর্যায়কাল 24 ঘন্টা। তারপর দেখো পোলার উপগ্রহ, দেখো একটা মিস গেল, এটিকে এক প্রকার জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। নেক্সট দেখো পোলার উপগ্রহ বা পোলার স্যাটেলাইট। পোলার কক্ষপথে আবরণরত এটি একটি কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ এই যদি পৃথিবী হয়, এই হলো নিরক্ষরেখা এবং এই নিরক্ষরেখা বরাবর যেটা ঘোরে সেটা হলো এই ভূসমলয় উপগ্রহ। এই ভূসমলয় উপগ্রহ এখানে ঘোরাফেরা করে। ওকে, আর পোল হচ্ছে এই রকম, এইখানে একটা এবং এইখানে একটা, এবং পোলের দিক থেকে যে উপগ্রহ ঘোরাফেরা করে, ঠিক আছে, সেটাকে বলা হয়ে থাকে পোলার স্যাটেলাইট। তো দেখো, এটি নিরক্ষীয় তলের উপরে 90 ডিগ্রিতে থাকে। এটি নিরক্ষীয় রেখার উপরে একদম 90 ডিগ্রি সোজা মানে খাড়াভাবে থাকে। কক্ষপথটি ভূপৃষ্ঠ থেকে 600 থেকে 800 কিলোমিটার উচ্চতায় থাকে এবং পোলার স্যাটেলাইট খুবই কাছাকাছি থাকে, মাত্র 600 থেকে 800 কিলোমিটার উচ্চতায় থাকে এই পোলার স্যাটেলাইট। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট আমরা দেখব মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। এইখান থেকে প্রশ্ন আসে। দেখো, ভূপৃষ্ঠ থেকে ন্যূনতম যে বেগ কোনো বস্তুকে নিক্ষেপ করলে পৃথিবীর মহাকর্ষ বলের বাইরে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। আরও একবার বলছি, ভূপৃষ্ঠ থেকে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেই বস্তুটি পৃথিবীর এই মহাত্মাকর্ষণ শক্তির ছাড়িয়ে আমাদের পৃথিবীর বাইরে চলে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে বা একে এসকেপ ভেলোসিটি বলে। আমাদের পৃথিবীর মুক্তিবেগ দেখো, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে ভিভিআই এটি। পৃথিবীর মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি
আমরা 11.2 কিলোমিটার গতি কোনো বস্তুকে দিই, তাহলে সেই বস্তুটি আমাদের পৃথিবীর বাইরে চলে যাবে। প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে তাকে ছুঁড়তে হবে, এবং এই 11.2 কিলোমিটার পার সেকেন্ড সেটা হলো মাইলে 7 মাইল পার সেকেন্ড। ওকে, প্রতি সেকেন্ডে 7 মাইল বেগে যদি কোনো বস্তু ছোটে, তাহলে আমাদের পৃথিবীর বাইরে সেটা চলে যাবে। একটা গুরুত্বপূর্ণ তথ্য, মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বস্তুর ভরের ওপর নির্ভরশীল নয়। অর্থাৎ একটা ছোট বস্তুকেও এই 11.2 কিলোমিটার স্পিড দিতে হবে যদি আমাদের পৃথিবীর বাইরে প্রেরণ করতে হয়। আবার সিমিলারলি একটা এত বড় বস্তুকেও, যার ভর অনেকটাই বেশি, তাকেও কিন্তু সেম 11.2 কিলোমিটারই স্পিড দিতে হবে। যে এই বস্তুটা বড় বলে যে একে বেশি স্পিড দিতে হবে তা কিন্তু নয়। অর্থাৎ মুক্তিবেগ ভরের ওপর নির্ভর করে না। ওকে, নেক্সট, বিভিন্ন গ্রহের পর্যায়কাল ও তাদের দূরত্বর একটা লিস্ট করে দেওয়া রয়েছে। দেখো, এখান থেকে শুধু করে রাখবে বুধের যে পর্যায়কাল সেটা হলো 88 দিন। অর্থাৎ 88 দিনেই বুধ সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসে। শুক্রর করতে হবে, শুক্র 224 দিন নেয় পৃথিবীর চারিদিকে এক পাক ঘুরতে, এবং পৃথিবীর সময় নেয় 365 দিন। ব্যাস, এই কটা করলেই হবে, আর কিছু করতে হবে না। এবং যে লিস্টটা রয়েছে একবার দেখে নেবে পরে। তারপর দেখব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ফাঁকা গোলকীয় খোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য সবসময় কি হয়ে থাকে? শূন্য। সবসময় শূন্য হয়ে থাকে। অর্থাৎ ফাঁকা গোলকীয় খোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য শূন্য। মহাকর্ষীয় বিভব একটি স্কেলার রাশি। অর্থাৎ মহাকর্ষীয় বিভব একটি স্কেলার রাশি যার শুধুমাত্র মান রয়েছে, কোনো রকম দিক নেই। আমরা একটু আগে দেখলাম পৃথিবী পৃষ্ঠের, অর্থাৎ আমাদের পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার বা 7 মাইল। সেখানে চন্দ্র পৃষ্ঠের মুক্তিবেগ, অর্থাৎ চাঁদের পৃষ্ঠের মুক্তিবেগ দেখো মাত্র 2.39 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, বা কাছাকাছি যেটাকে বলতে পারি আমরা 2.4 কিলোমিটার পার সেকেন্ড। এটা হলো চাঁদের মুক্তিবেগ, এবং আমাদের পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার। তারপর মহাকর্ষীয় বল একটি দুর্বলতম বল। অর্থাৎ এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আমরা আলোচনা করছি, সেটা একটা খুবই উইক ফোর্স বা দুর্বলতম বল। ওকে, তো এই ছিল আজকের আমাদের মহাকর্ষ বা গ্র্যাভিটেশনের উপর থেকে কমপ্লিট থিওরি। এখান থেকে আমরা মহাকর্ষের সূত্র, সেখানে কেপলারের সূত্র, তার গাণিতিক রূপ, যেগুলো দেখলাম এক্ষুনি। ওকে, অভিকর্ষজ ত্বরণের ব্যাপারে দেখলাম, মহাকর্ষ বলের গাণিতিক রূপ, তারপর অভিকর্ষজ ত্বরণের মান, কৃত্রিম উপগ্রহের ব্যাপারে দেখলাম, ভূসমলয় উপগ্রহ, মুক্তিবেগ, আমাদের পৃথিবীর মুক্তিবেগ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই মহাকর্ষের মধ্যে থেকে দেখে নিলাম। এবার এই থিওরির উপর বেস করে কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব, যা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? আমাদের মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণীয় শক্তি কাজ করে তার নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 2। সিজিএস ইউনিটে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা বড় হাতে জি এর মান কত? একটু আগেই আমরা পড়লাম, এটা বলেছে সিজিএস ইউনিটে। তো সঠিক উত্তর হয়ে যাবে 6.67 ইন্টু 10⁻⁻8 সিজিএস ইউনিট। এবং এসআই ইউনিটে কি ছিল? 6.67 ইন্টু 10⁻11 এসআই ইউনিট। নেক্সট প্রশ্ন নাম্বার 3। এসআই ইউনিটে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক কি? এসআই ইউনিটে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক হলো নিউটন পার কেজি স্কোয়ার। নিউটন মিটার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার পার কেজি স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হবে একটা স্কোয়ার। ওকে, এখানে হবে একটা স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, অর্থাৎ যেটাকে আমরা একটু আগে দেখলাম নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। ওকে, এইভাবেও দিতে পারে। নেক্সট প্রশ্ন নাম্বার 4। পৃথিবীতে মহাকর্ষীয় ত্বরণের মান কত? পৃথিবীতে মহাকর্ষীয় ত্বরণের মান এসআই ইউনিটে দেওয়া রয়েছে। দেখো 9.8
মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.81 হয়, অ্যাকচুয়ালি ওয়ানটা দেয়া নেই, মিটার স্কোয়ার বা 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট প্রশ্ন নাম্বার 5, মহাকর্ষীয় ত্বরণের মান হলো নিচের কোনটার সাথে বৃদ্ধি পায়? তো মহাকর্ষীয় ত্বরণের মান অর্থাৎ ছোট হাতে জি পৃথিবীর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নাম্বার 6 দেখো, পৃথিবীর দৈনিক গতির কারণে মহাকর্ষীয় ত্বরণের মান কোথায় কম হয়? পৃথিবীর দৈনিক গতির কারণে মহাকর্ষীয় ত্বরণের মান অপশন বি নিরক্ষরেখায় সব থেকে কম হয়। এবং সব থেকে বেশি কোথায় হয়? সব থেকে বেশি হয় মেরু অঞ্চলে। প্রশ্ন নাম্বার 7 দেখো, পৃথিবীর কোন অঞ্চলে দেহের ওজন সামান্য বেশি? তো পৃথিবীর মেরু অঞ্চলে দেহের ওজন সামান্য কিন্তু বেশি। তারপর দেখো প্রশ্ন নাম্বার 8, পৃথিবীর ঘূর্ণনের গতি বাড়লে শরীরে ওজনের মান কেমন হবে? যদি পৃথিবীর ঘূর্ণনের বেগটা খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে আমাদের শরীরের ওজন কি হবে? শরীরের ওজন কমে যাবে। প্রশ্ন নাম্বার 9, সূর্যের আনুমানিক ভর কত? সূর্যের আনুমানিক ভর দেখো 2 × 10⁻30 কেজি। 2 × 10⁻30 কেজি। ভিভিআই প্রশ্ন এটি। প্রশ্ন নাম্বার 10 দেখো, পৃথিবীর আনুমানিক ভর কত? পৃথিবীর আনুমানিক ভর হলো 6.10⁻24 কেজি। সূর্যের ভর ছিল 2.10⁻30 কেজি আর পৃথিবীর আনুমানিক ভর হলো 6 × 10⁻24 কেজি। তারপর দেখো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 11, মুক্তিবেগ কি? একটু আগে আমরা মুক্তিবেগের সংজ্ঞা পড়লাম। মুক্তিবেগ হলো এমন একটি বেগ, একটি বস্তুর বেগ যা এটিকে পৃথিবীর বাইরে যেতে দেয় এবং পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। নেক্সট দেখো, পৃথিবীর মুক্তিবেগের মান কত? জাস্ট এক্ষুনি বলে দিলাম, সঠিক উত্তর হয়ে যাবে। পৃথিবীর মুক্তিবেগের মান হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 7 মাইলস পার সেকেন্ড। প্রশ্ন নাম্বার 13, কৃত্রিম উপগ্রহের সময়কাল কি তার ভরের উপর নির্ভর করে? কোনো কৃত্রিম উপগ্রহের সময়কাল তার ভরের উপর নির্ভর করে না। নেক্সট প্রশ্ন নাম্বার 14 দেখব, একটি কৃত্রিম উপগ্রহের উচ্চতা কত হবে যাতে এটি পৃথিবীর সাপেক্ষে একই অবস্থানে পর্যবেক্ষণ করা যায়? তো পৃথিবীর সাথে একই অবস্থানে পর্যবেক্ষণ করতে হলে একটা কৃত্রিম উপগ্রহকে লঞ্চ করতে হবে ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে, যেটাকে আমরা বলে থাকি ওই জন্য ভূসমলয় উপগ্রহ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের সাথে সমান ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন নাম্বার 15 দেখো, একটি মেরু উপগ্রহ পৃথিবীর চারপাশে একটি আবর্তন সম্পন্ন করতে কত সময় নেয়? একটি মেরু উপগ্রহ অর্থাৎ এইভাবে যে উপগ্রহটা ঘুরছে মেরুর সাথে, ঠিক আছে, এই উপগ্রহটা এক পাক ঘুরতে কত সময় নেয়? সময় নেয় অপশন বি 2 ঘন্টা। এবং এটা কত কিলোমিটার উচ্চতায় রাখা হয়? এটা রাখা হয় 600 থেকে মাত্র 700 কিলোমিটার উচ্চতায় রাখা হয়। যেখানে আগের প্রশ্নটা দেখো, জিও স্টেশনারি উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ 24 ঘন্টা সময় নেয়, কেননা এর কক্ষপথটাও বেশি, 36,000 কিলোমিটার উপরে একে রাখা হচ্ছে। নেক্সট দেখো প্রশ্ন নাম্বার 16, পৃথিবীর একটি কৃত্রিম উপগ্রহের ভিতরে শরীরের ওজন কত হয়? অর্থাৎ পৃথিবীর চারপাশে ঘোরা একটা কৃত্রিম উপগ্রহের ভিতরে শরীরের ওজন হবে অপশন ডি 0। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটাই কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে হুবহু। প্রশ্ন নাম্বার 17 দেখো, জলের ভিতরে এবং বাইরের দুটি বস্তুর জন্য অভিকর্ষ বল কি একই? অবশ্যই জলের ভিতরে এবং বাইরে দুটি বস্তুর জন্য অভিকর্ষ বল একই, অর্থাৎ সমান। প্রশ্ন নাম্বার 18, 1 কেজি ভরের একটি শরীরের ওজন কত? 1 কেজি ভরের একটি শরীরের ওজন দেখো অপশন সি 9.8 কেজি মিটার সেকেন্ড স্কোয়ার বা এটা হচ্ছে নিউটন। ওকে,
নেক্সট প্রশ্ন নাম্বার 19, মুক্ত পতন কোন বস্তুর ওজন হয়, অর্থাৎ মুক্ত পতনে কোনো বস্তুর ওজন কেমন হয়? তো ফ্রি ফল, যেটাকে আমরা বলে থাকি ফ্রি ফল, আমরা লিফটের ক্লাসে করেছিলাম ফ্রি ফল হলে একটা বস্তু কেমন ফিল করে, সে তার নিজের ওজন ফিল করতেই পারে না, অর্থাৎ তার ওজন হয় অপশন বি 0। প্রশ্ন নাম্বার 20, একটি বস্তুর মুক্তি বেগ কি তার ভরের উপর নির্ভর করে? একটু আগেই আমরা দেখেছিলাম যে ছোট বস্তুকে প্রেরণ করতেও 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিড দিতে হবে, আবার একটা বড় বস্তুকেও প্রেরণ করতে সেম স্পিড কিন্তু দিতে হবে। তো মুক্তি বেগ ভরের উপর নির্ভর করে না। প্রশ্ন নাম্বার 21, যদি ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ কমে যায়, অর্থাৎ আমাদের কি পৃথিবীর ভর ঠিক আছে কিন্তু ব্যাসার্ধ কমে গেছে, তাহলে দিনের দৈর্ঘ্য পরিবর্তন কি রূপ হবে? তো দিনের দৈর্ঘ্য হয়ে যাবে হ্রাস, অর্থাৎ দিনের দৈর্ঘ্য কমে যাবে। নেক্সট প্রশ্ন নাম্বার 22, পৃথিবী ঘূর্ণন বন্ধ করলে উত্তর মেরুতে কোনো বস্তুর ওজন কেমন হবে? পৃথিবী যদি ঘোরা থামিয়ে দেয় তাহলে উত্তর মেরুতে কোনো বস্তুর ওজনের কোনো রকম পরিবর্তন হবে না, একই থাকবে। প্রশ্ন নাম্বার 23, যদি একটি পাথর চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসে তাহলে তার কি রূপ পরিবর্তন হবে নিচে? অর্থাৎ কোনো একটা পাথরকে যদি চাঁদ থেকে পৃথিবীতে নিয়ে আসা হয় তার কি রকম পরিবর্তন হবে? তো দেখো, তার ভর স্থির থাকবে কিন্তু ওজন পরিবর্তিত হবে। কেননা দেখো, আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশন কিন্তু বেশি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ বেশি, জি বেশি, সেই কারণে তার ওজনের পরিবর্তন হবে, কিন্তু আমরা জানি মাস অর্থাৎ ভরের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। নেক্সট প্রশ্ন নাম্বার 24, পৃথিবীর চারপাশে একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণন করার সময় প্রয়োজনীয় কেন্দ্রাভিমুখী বল প্রদান করা হয় নিচের কিসের মাধ্যমে? তো পৃথিবীর চারপাশে একটা ঘূর্ণায়মান স্যাটেলাইটকে কে অভিকেন্দ্র বল বা কেন্দ্রাভিমুখী বল প্রদান করে থাকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে মহাকর্ষীয় ত্বরণের মান কত? পৃথিবীর অভ্যন্তরে একদম পৃথিবীর কেন্দ্রে মহাকর্ষীয় ত্বরণের মান হলো 0। ওকে, তো এই পর্যন্তই ছিল আজকের রেল গ্রুপ ডি ফিজিক্সের 3 নম্বর ক্লাস, যেটা ছিল তোমাদের আজকের গ্র্যাভিটেশনের ক্লাস। ওকে, তো এই রকম ভাবে যদি আমরা সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউ ক্লাস করে যেতে পারি প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে, এবং সম্পূর্ণ তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রতিটা 3টের চ্যাপ্টার ধরে ধরে আমরা 12টা করে চ্যাপ্টার, 36টা চ্যাপ্টার এরকম ভাবে করবো যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আশা করছি তোমাদের এখান থেকে খুবই হেল্প হবে। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। নেক্সট দিন আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়বো। তো ততক্ষণের জন্য এখানেই বাই, থ্যাংক ইউ।